হরিনাম গাইল আর রান্না করলো, আর রান্না করার প্রসাদ চিত্রপটে ভোগ লাগিয়ে তার বন্ধু ডিউটিতে যায়, প্রতিদিন রান্না করে আর এখানে চেয়ার টেবিল পরিষ্কার করে জল দিয়ে যায়। একদিন ম্যানেজারের মাথা গরম হয়ে তার বাড়ি থেকে খাবার আসেনি, আর ওখানে কাজ শেষ করে ভোগ রান্না করেছে, আর রান্না করে চিত্রপটে ভোগ লাগিয়েছে। আর ভোগ লাগানোর পরে ঠিকই প্রসাদে পেতে বসবে, এমন সময় ফোনে যেন রাগান্বিত কথা শুনতে পায়, আর সেই কথা শুনি দেখো ধীরে ধীরে যায়। বাবুজি একটা কথা বলবো, তুমি এখন কি কথা বলবে? আমার মাইন্ড এখন ভালো নয়, তুমি চলে যাও। বাবুজি তোমার মাইন্ড কিসের জন্য ভালো নয় যদি আমি বলে দিই? এ কি রে, তুমি কি জ্যোতিষ শাস্ত্র পড়েছো নাকি? যত দিন যাচ্ছে তোমাকে দেখে আমার অবাক লাগছে। আমি তোমাকে বলছি আমার এখন মাথা ভালো নেই, তুমি চলে যাও। না বাবুজি আমি তোমার মাথাটা মেসেজ করে দিচ্ছি। এ যতই ছাড়বে বলে, এ তাকে ছাড়ছে না। বলে বলো বলো তুমি আমায় কি, আমার মাথাটা খারাপ হয়েছে কিসের জন্য তুমি বলতে পারবে? হ্যাঁ বাবুজি, যদি আমি বলে দিই তোমাকে পুরস্কার করব। না বাবুজি পুরস্কার নয়, আজকে তোমার মাথাটা খারাপ হয়েছে কিসের জন্য জানো? আজকে তোমার মাথাটা খারাপ হয়ে গেছে তোমার বাড়ি থেকে খাবার আসেনি বলে। অবাক, এ তো অচল পয়সা নয়, যাকে আমি ভেবেছিলাম অচল পয়সা। কিন্তু যত দিন যাচ্ছে একে দেখে কেন আমার মন আরো বেশি উদাস হয়ে যাচ্ছে। হ্যাঁ রে, তুই তুই কোন মায়ের ঘরে জন্ম নিয়েছিলিস রে? আমি যতই তোকে ঘৃণা করি ভুলে যাই, তোর এক একটা কথাই যেন আমাকে ভাবিয়ে তুলে। বাবুজি তুমি তো আজকে আমার বাবা, আর তুমি তো আমার মা। আমি কি সেই সন্তান যে বাবা মাকে ছেড়ে দিয়ে আমি খেয়ে দেব? বাবুজি তুমি যদি মনে কিছু না করো, আমি কিছু রান্না করে গোবিন্দকে ভোগ দিয়েছি, তুমি পাবে বাবুজি। অবাক হয়ে গেলেন, আমি কাকে কি আটতে করে চাকরি দিয়েছি রে? ওরে বিবেক, তোর নামটা বিবেক, আর আমি তোর বিবেকের কাছে হেরে গেছি। যা যা আমার জন্য নিয়ে আয়। যা কটা রান্না করেছিল বন্ধু তো খেয়ে গেছে, সেই ভোগের থালাটা নিয়ে এসে কলা পাতাই করে তো ভোগ দেয়, সেই ভোগের থালাটা নিয়ে এসে সাহেবের কাছে রেখে দিলেন। কিরে সত্যি করে বল, তোর জন্য আছে তো? বাবুজি আমি আবার বানিয়ে নেব, তুমি খেয়ে নাও। তবে আয়, এতদিন তোকে আমি চাকর জ্ঞানে দেখেছি, আজ বিবেক দিয়ে আমাকে দংশন করে দিল যে তুই আমার চাকর নয়, তুই আমার বাবা। এক পাতার মধ্যে চাকর আর ম্যানেজার দুজনেই খেলো। ম্যানেজার খেতে খেতে চাকরের মাথায় হাত দিয়ে কি বলছে জানো? তুইও চাকর আমিও চাকর, তুই ছোট চাকর আমি বড় চাকর। এ কোম্পানিটি ভগবানের, আর আমরা সকলে তার দাস। আজকে তোকে যদি না আমি পেতাম রে বিবেক, আমার মনে শুধু অহংকার আসতো, ওই বিবেকের চেতনাটার আমার মধ্যে আসতো না। হরিবোল হরিবোল হরিবোল। কোম্পানির ম্যানেজার বিবেককে এত ভালোবাসা শুরু করলো, তা দেখে জ্বলে উঠলো মনুষ্যত্ব। হ্যাঁ, আর যত্ন করে বাবুর চরণ সেবা করে, ডাকার মতো ডাকলে তারে তবে তো
পাওয়া যায়। ডাকার মতো ডাকলে তবে তবে পাওয়া যায়। এখানে অনেকেই কুম্ভ স্নান করে এসেছেন, কি করেননি আপনারা? কি গো, কারা গেছো কুম্ভ? হাত তোলো। এই তো, বাহ। কুম্ভ স্নান কারা কারা করেছো? পবিত্র গঙ্গায়, ত্রিবেণী গঙ্গায় শান্ত করেছো? বা কেউ গঙ্গায় চান করেছো মকর সংক্রান্তিতে, করেছো তো? কিন্তু তোমাদের এখনো আসল গঙ্গায় চান হয়নি। বলে কি করে? না, যদি বাবা মাকে চরণ ধুইয়ে সেই জল না খেতে পেরেছো, যদি বাবা মার চরণ ধুনির জল মাথায় না নিতে পেরেছো, তোদের লোক দেখানো কুম্ভে যাওয়া হলো রে। লোক দেখানো কুম্ভে যাওয়া হলো রে। তোর ওই আসল কুম্ভ রইল পড়ে, তোর লোক দেখানো কুম্ভে যাওয়া হলো রে। যারা বাবা মার সেবা নাই করে তাদের লোক দেখানো কুম্ভ চান করে রে। বলে জয় রাধে শ্রী রাধে বলে আরে জয় রাধে শ্রী রাধে বলে সকলে কুম্ভে চান। ও রাধে 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 ওদের নকল কুম্ভে চান হলো রে। মানে যারা বাবা মাকে ভালোবাসে না, বাবা মাকে ছেড়ে দূরে থাকে, ভালো মন্দ খায়, বাবা মা ভিক্ষা করে, তারা কমলা লেবু খায়, তোদের মুখে যেন বাজটা পড়ে। আমি সেই জিসিপি, আমাকে আনবি আর এমন ডোজ দেব না, আর জীবনে ভয়ে ডাকবি না। একদম জিসিপি, খাল সংস্কার করতে ভালো পারি, এই জন্য আমাকে অনেক কীর্তনে নাম দিয়েছে জিসিপি আসছে। সরে যা, এর পুরোটাই লোহা, লাগলে তোর গাড়ি ভেঙে যাবে। নিতাই গৌর হরি। হ্যাঁ, মোটের বাবাজি সেজেছি, ইস্কনের মহারাজ সেজেছি, তোর বাবা মা ভিক্ষা করছে। এত লোক মরে যায় গাড়ি চাপা হয়ে, তুই মরিস না এখনো? হ্যাঁ, মহারাজ সেজেছিস না? তোর আসল ভগবান এখানে পড়ে আছে, কাঁদছে। বিবেক চৈতন্যর গ্রন্থটা দেখো, কাগজ কলমের গ্রন্থ না, বিবেক চৈতন্যের গ্রন্থ। বলে কি লেখা আছে না, ভগবান ওখানে নারদকে বলছে, নারদ যে তার নিজের বাবা মাকে খাওয়ানো বন্ধ করে দিয়ে সে আমার পূজা করে, আমি তো পিতলের মূর্তি, কোনোদিন অভাব আসলে ও যে আমায় বিক্রি করে পালাবে না, তার কি ঠিকানা আছে? আর ডাকবি এই সেই প্রহ্লাদ ডাস্টবিন থেকে উঠে এসেছে। নিতাই গৌর হরি বল। ভগবান বলে ওকে আমি বিশ্বাস করি না, ও তো কুমির। কুমির কখনো ভালোবাসে কাউকে? বলে না, ভালোবেসেছে প্রভু। না কাকে? না হনুমানকে। না কি করে? না হনুমান কে বলছে বন্ধু, তোমার সঙ্গে বন্ধুত্ব করব। এই বলে কুমিরের সঙ্গে তো হনুমানের বন্ধুত্ব হয়। আপনারা সকলে গল্পটা পড়েছেন, ছোটবেলার গল্প। তো এখন বলছে বন্ধু, ও দেশে বেশ বড় বড় পাকা পাকা কলা, আমি কি করে যাই? তখন কুমির বলে, আমি থাকতে তোমার কষ্ট কেন? তুমি তো আমার পিঠে বসবে, আমি তো তোমায় নিয়ে যাবো। কিন্তু বন্ধু না কি, না আমায় দুটো কলা দিতে হবে। না রে, এক কাঁদি কলা তুমি হাব আমি হাব। এখন কুমিরটা বলছে, তুই কোন রকম আমার পিঠে আয়, তোর বুক চিরে আমি মাটিয়া খাবো। তার লো ওই দিকে। এখন কুমির তো নিয়ে যাচ্ছে, লাফ দিয়ে বসেছে, ঠিক মাঝ নদীতে গেছে। কুমির বলে, বন্ধু আমার খিদা পেয়েছে। না তাহলে আমি কি করব? না আমি তোমার বুক চিরে তোমার মাটিয়া খাবো। বলে বন্ধু তুমি সত্যি বোকা। বলে কেন? আরে তুমি তো বলতে পারতে আমাকে যে তুমি আমার মাটিয়াটা খাবে। আমার দুটো মাটিয়া, একটা তোমাকে দিতাম, একটা নয় বাঁচার জন্য রাখতাম। তুমি তাহলে কোথায় রেখেছো মাটি? আরে আমি তো গাছে তুলে রেখে দিয়েছি। বলে বন্ধু তুই একটা আমাকে দিবি, কথা দে। বলে তোর মাথা ছুঁয়ে বলছি, কিন্তু ভাই তুই যদি দুটো খেয়ে নি আমি তো মরে যাব। না না না, তাই একটা খাবো। এখন কি বোকা কুমির দেখো, হনুমান গিয়ে পাকা কাঁদির কলা নিয়ে কুমিরের পিঠে বসেছে। বসে আনন্দে পাশে সে লাফ দিয়ে গাছে উঠে বলছে, কুমিরে
গায়ে করে পায়খানা করে দিয়েছে। বলছে হাঁ কর, দিচ্ছি মাটিয়া। কুমির হাঁ করে আছে আর বানর পায়খানা করে দিয়েছে। বলছে তুই আমাকে পায়খানা দিলি? বলে তোর মধ্যে মূর্খ আর কেউ আছে? কারোর মাটিয়া গাছে থাকে, সে বেঁচে থাকে। হ্যাঁ রে মূর্খ, তুই দূর হয় এখান থেকে, তুই না আমার বন্ধু, তুই বিশ্বাসঘাতক বন্ধু। ঠিক তদ্রূপই যে সন্তান বাবা মাকে খেতে দেওয়ার ভয়ে, খেটে খাওয়ার ভয়ে তারা মোট মন্দিরে পালিয়ে যায়, তারা কোনোদিন ভগবানকে পাবে এটা সিদ্ধান্তে ভুল, কোনোদিন পাবে না। বলে কেন? হ্যাঁ, বাবা মার অনুমতি নিয়ে বাবা মাকে দেখাশোনা করো। আমি সবার কাছে বলছি, আমি যে ভুল করেছি আপনারা এই ভুল কোনোদিন কেউ করবেন না। এখন আমি ভুলের মাসুল গুনছি, কিন্তু গুনলে তো আর হারানো দিনটা আমি আর ফিরে পাবো না। তাই যতটুকু পারি কক্ষের আড়ালে থেকে পিতা মাতার সেবাটাও করে যাই। আমি এখন বাবা মাকে রেখে এসেছি বৃদ্ধাশ্রমে, আর আপনারা আমাকে ডেকে নিয়ে এসে আমার কীর্তন শ্রবণ করেন। বৃদ্ধাশ্রম মানে মানে মাসি মাসি একটু পয়সা পাঠাই। তাহলে বৃদ্ধাশ্রমে বাবা মা থাকলে তো মাটি মাসি কেউ পয়সা পাঠায়, এতে কিন্তু ভক্তির যোগটা হয় না। ভক্তির যোগ করতে গেলে নিজে হাতে বাবা মার সেবা করতে হবে যতটুকু পারো। এটুকুই হচ্ছে পুত্রের কাছে পিতামাতা আশা প্রাপ্তি করে। চলো নিতাই গৌর, যেই কথাগুলো শোনালো অমনি মনুষ্যত্ব তো ধীরে ধীরে জ্বলছে। কি করা যায়, কি করা যায়? প্রতিদিন মনুষ্যত্বের কাছে রান্না করে আর বিবেক গোবিন্দকে ভোগ দেয়। আর বিবেকের কাছে প্রসাদ পাওয়ার পর থেকে বিবেক আর বাড়ি থেকে খাওয়ার আনে না, ওই বিবেকের খাওয়ার খায় ম্যানেজার বাবু, ওইখানে প্রসাদ পায়। আর প্রসাদ পেতে পেতে তার মনটা শুদ্ধ হয়ে উঠল গো। আর মন আনন্দে প্রতিদিন ফুল তুলে মালা গেতে গায় আর হরিগুণ গান করে গো। প্রেম ভরে মনে রে গা গো, বলো রাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম। ভরে মনে রে কহ রাম কৃষ্ণ নাম, রাম কৃষ্ণ নাম, রাম কৃষ্ণ নাম। প্রেম ভরে মনে রে গা গো, রাম কৃষ্ণ রাম, শ্রীরাম কৃষ্ণ রাম, শ্রীরাম কৃষ্ণ রাম। প্রেম ভরে মনে রে কহ রাম কৃষ্ণ নাম, রাম কৃষ্ণ নাম, রাম কৃষ্ণ নাম। অন্তরে ভজন করো রাধা কৃষ্ণ শ্যাম, অন্তরে ভজন কর রাধা কৃষ্ণ নাম। অন্তরে ভজন করো রাধা কৃষ্ণ শ্যাম, শিব কালী ব্রহ্মা বিষ্ণু শ্যাম সীতারাম, শ্রীরাম কৃষ্ণ রাম, রাম কৃষ্ণ রাম রাম কৃষ্ণ রাম। প্রেম ভরে মনে রে কহ রাম কৃষ্ণ রাম, রাম কৃষ্ণ রাম, রাম কৃষ্ণ রাম। একই বিনতে ফুটিল রে রাধা কৃষ্ণ শ্যাম, এক বৃন্দে ফুটিল রে রাধা কৃষ্ণ শ্যাম। একই বিনতে ফুটিল রে রাধা কৃষ্ণ শ্যাম। এক বৃন্দে ফুটিল রে রাধা কৃষ্ণ শ্যাম। জন্ম মরণ সাথী শ্রীরাম কৃষ্ণ নাম, জনম মরণ সাথী রাম কৃষ্ণ নাম। শ্রীরাম কৃষ্ণ রাম, শ্রীরাম কৃষ্ণ রাম, শ্রীরাম কৃষ্ণ রাম। প্রেম প্রেম ভরে গৌরে সবাই রাম কৃষ্ণ নাম, রাম কৃষ্ণ নাম, রাম কৃষ্ণ নাম। প্রেম ভরে মনে রে কহ রাম কৃষ্ণ নাম, রাম কৃষ্ণ নাম, রাম কৃষ্ণ নাম। প্রেম বলে বলো রাধা রানী কি। দেখো সাধুর গুণটা দেখো আর অসাধুর গুণ দেখো। অসাধু সদাই খুঁজবে, সাধু বেশে থাকলেও একটু পেঁয়াজি খাওয়ার মন হয়। যারা অসাধু, সাধু সেজে আছে শুধুই একটু পকড়া খাবে, ফাঁকা পেলেই শালা কুমিরের জাত তো, সে তো সেজেছে বাবাজি। শিগালকে যদি বনের রাজা সাজান, সে কোনদিন রাজা হবে? হ্যাঁ, শিগালকে ধরতে গেলে তাহলে কি করতে হবে না, আশেপাশে আরো দুটো শিগাল ছেড়ে রাখতে হবে। ওরা যখন হু হু বলবে ও তখন হু করতে গেলে ধরা পড়বে। ঠিক তেমনি যে প্রকৃতপক্ষের সাধু হবে সে সদাই আশা করবে কি বলো দেখি, একটু যেন প্রসাদ পাই। কি গো, আজকে দুপুরে খোঁজ করিনি একটু প্রসাদ দাও, আজকে সকালে খোঁজ করিনি একটু প্রসাদ দাও।
বৈষ্ণব যারা হবে তারা বাবা খেয়েছে কিনা আগে লক্ষ্য করে নিবে প্রসাদের কাছে। কে বলেছিল? মুকুন্দ কবিরাজ বলেছিল, বলে গোবিন্দকে না দিয়ে যারা খায় তারা তিলক পরলেও চোর হয়, মালা রাখলেও ডাকাত হয়, আর ওই ডাকাত কোনোদিন বিপদে পড়লে আমি তাকে রক্ষা করতে যাই না। বলে কেন? না তো জ্ঞান পাপী, এখানে হরিনাম প্রচার করলো আর হোটেলে গিয়ে মাছ মাংস খেলো, তাই তো আজকে কৃষ্ণ নামের কবজ কাজ করে না। নিতাই গৌর হরি বল, হরি বল। আপনারা কষ্ট করে শুদ্ধ টাকা খরচ করে মানুষের বাড়িতে ভিক্ষা করে করে আমাদের মতো কীর্তনের হাতে দেন, আর কীর্তনিয়া মাছ মাংস না খেলে বডি স্ট্রাকচার ভালো থাকে না। তাহলে মাদুলিটা কি করে কাজ করবে? এই ব্যাস আসন তো ধীরে ধীরে নষ্টের পথে চলছে। তাই বলি, দুধ খেলে যেমন মানুষের উপকৃত হয়, আবার ওই দুধে যদি কোনো সাপে মুখ দেয় ওই দুধ খেলে মানুষে মারা যায়। এই জন্য বলছি, অবৈষ্ণবের মুখে হরি কথা শোনা দণ্ডনীয় অপরাধ। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। তাহলে তো গর্গমুনি ছিল, অগস্ত্য ছিল, দুর্বাসা ছিল, প্রলয় ছিল, বিশ্বামিত্র ছিল, এদেরকে দিয়ে পরীক্ষিতকে হরি কথা শোনানো হলো না কেন? সুখদেব গোস্বামীকে দিয়ে শোনানো হয়েছে। ছোট্ট বাচ্চা গো, এই ছেলে, আমি নাক টিপলে গাকের দুধ বেরোবে, সে কিনা আজকে হরি কথা বলতে এসছে। আরে তোরে না, আরে ভয় পড়ে গেছে। গর্গ, অগস্ত্য, প্রলয়, দুর্বাসা বলছে, এই ছোড়া, তোর নাক টিপলে, তোর গাল টিপলে তোর দুধ বেরোবে, তুই কিনা হরি কথা শোনাবি? বলে একটু দাঁড়াও। এমন একটা ব্যাখ্যা করলো যে ব্যাখ্যাটা শুনে ঋষি গর্গ, অগস্ত্য, প্রলয় সকলে বসে পড়লেন। বলছে বৃষ্টি তো হয়, বৃষ্টি তো সব জায়গায় হয়। যে চাষির জমিনটা উঁচু সে আগে দিয়ে আল ঘিরে রাখে, কেন বলো তো? তার জল যদি পালিয়ে যায় কালকে আর সে ধান লাগাতে পারবে না। কিন্তু আল দিয়ে আসলো, সকালবেলায় যখন গিয়ে দেখে মাঠে একটু জল নাই। আপনাদের যদি বলে আশেপাশে আমার এই উঁচু জমিনের কাছে তো আপনাদেরও জমিন আছে, আমি যদি গিয়ে আপনাদের বলি যে আমি ধান লাগাবো, তোমরা একটু জল দাও, আপনারা দেবেন আমাকে? আপনারা একটা উত্তরই বলবেন, আমি তো তোমার আল কাটিয়ে জল নিইনি বাবা, তুমি অন্য কোথা থেকে জল নিয়ে এসে চাষ করো। তাই কৃষ্ণ নামের বাসরটা একটু উঁচুই হয়। কেন জানো না? এখান থেকে যে সার জলগুলো গড়বে এতেই আপনাদের চাষ হয়ে যাবে, আর আপনাদের সার দোকানে কিনতে হবে না। নিতাই গৌর। এই জন্য সাত্বিক বৈষ্ণব, সাত্বিক ব্রাহ্মণের কাছে হরি কথা, কৃষ্ণ কথা আস্বাদন করতে হয়। সে যাই করুক না কেন, শুধু জানতে হবে সে প্রসাদী কিনা। যদি সে প্রসাদী হয় তার কবজমালা কাজ করবেই করবেই করবে। তার কারণ সে একটা মানুষকেই শুধু চিনে। মেঘের যেমন ঝর্ণায় আছে, ঝর্ণার নদী আছে, আর আমার আছো তুমি, শুধু তুমি, আমার আছো তুমি, শুধু তুমি। ওরে মেঘের যেমন ঝর্ণায় আছে, ঝর্ণার নদী আছে, আমার আছো তুমি, শুধু তুমি, আমার আছো তুমি, শুধু তুমি। বৃক্ষের যেমন পাতায় আছে, ওই পাতারও বৃক্ষ আছে, আমার আছো তুমি, শুধু তুমি, আহা, আমার আছো তুমি, শুধু তুমি। প্রেম এসে বলো রাধার মন কি, আমার আছো তুমি কি। যেন মরণ কালে ফাঁকি দিও না কানাই, যেন তাই আজ থেকে তুমি ডেকে রাখি, যেন মরণ কালে তোমার চরণ দেখে যেতে পারি, দেখে যেতে পারি।
মাধব চিন্তন মাধুর্যময় বৃন্দাবনে প্রতিদিন যাচ্ছে। তো একদিন মনুষ্যত্ব তার বন্ধুকে ডেকে বলছে, বন্ধুরে কি শোন, আরে একটা কথা বলবো তোকে, বলবি তো? তুই জানিস না আমাদের কত টাকা হয়েছে জানিস? টাকা? আরে হ্যাঁ রে, 2 বস্তা টাকা হয়ে গেছে। সে কি 2 বস্তা টাকা হয়ে গেছে, তুই বলিসনি কেন? আমি ভাবছি কি জানিস বন্ধু, কালকে আমরা বাড়ি যাব। কেন না, বাড়ি গিয়ে ওখানে একটা কারখানা করব বড় করে, আর একটা মন্দির করব। মন্দিরে তুই পূজারি থাকবি, তুই তোর ভোগ রান্নার দায়িত্বে থাকবি আর ভগবানকে দিবি, বেশ। আর আমি কারখানার মালিক হয়ে থাকবো, কারণ আমি হিসাব লিকাসটা ভালো জানি। বিবেক বলছে তুই যা করবি কর, আমি 2টো প্রসাদ পেলেই হলো, আর আমার কিচ্ছু দরকার নেই। মনুষ্যত্ব ভাবছে এরকম যদি আর 2টো বন্ধু পেতাম, জীবনটা আমার ভালো ভালো হয়ে উঠতো। তো এখন কিন্তু কি বলে এই কোম্পানি থেকে বিদায় নেবে? হেন সময়ে মনুষ্যত্ব বিবেককে বলছে, ওরে মনুষ্যত্ব, কিন্তু আমরা কি করে এই কোম্পানি থেকে যাব? যারে এত খেলাম, যারে এত পড়লাম, অসময় যে আমাদের ঠাঁই দিল, যদি তার কাছ থেকে আমরা পালিয়ে যাই তাহলে আমাদের অচল হয়ে যাবে জীবন। না না, জীবনে বাঁচতে গেলে কখনো কখনো একটু মিথ্যার আশ্রয় নিতে হয়, পরে আবার ভগবানের কাছে সারেন্ডার করে নেব। ঠিক আছে চল, কি মিথ্যাটা বলবি? না, কালকে আমাদের বাবা মায়ের শ্রাদ্ধ বাসন, বাৎসরিক শ্রাদ্ধ ক্রিয়া বললে আমাদের ছেড়ে দেবে, আর আমরা ঠিক হেঁটে হেঁটে যাব, গাড়িতে যাব না। বলে কেন? না, গাড়িতে টাকা বস্তা চুরি হয়ে যাবে। কায়দা দেখেছো? হ্যাঁ, মনুষ্যত্ব বিবেককে নিয়ে পরের দিন সকালে বেলায় সাহেবের কাছে গেল, সাহেবের কাছ থেকে ছুটি নিল, আর যেই ছুটি নিয়েছে সাহেবের চোখে জল। কেন বলো তো? প্রতিদিন বিবেক আমায় নাম শোনাতো, প্রতিদিন বিবেক আমায় রান্না করে গোবিন্দকে দিয়ে আমায় দিত। অচল পৃথিবী ভালোবাসে না, মায়ায় বাঁধে রে। অচল পৃথিবী ভালোবাসে না, মায়ায় বাঁধে রে। অচল পৃথিবী ভালোবাসে না, মায়ায় বাঁধে রে। আরে ভালোবাসার অভিনয় করে আমায় ছেড়ে যায় রে। অচল পৃথিবী ভালোবাসে না, মায়ায় বাঁধে রে। অচল পৃথিবী ভালোবাসে না, ওরে মায়ায় বাঁধে রে। আসি বলে গেল কালা, আর তো এলো না। রায়ের গাথা মালা শুকাইয়া গেল, আর পরা হলো না। ওরে মন পাগল মন, ওরে মন পাগল মন, ওরে মন পাগল মন, ওরে মন পাগল মন। আসি বলে গেল কালা, আর আশা হলো না। সাজা গাথা মালা রাইয়ার পরানো হলো না। তার গাথা মালা শুকাইয়া গেল, গাথা মালা শুকাইয়া গেল, আর পড়া হলো না। অচল পৃথিবী ভালোবাসে তো ভালোবাসে না। অচল পৃথিবী ভালোবাসে না। ওগো অচল পৃথিবী ভালোবাসে না, ওরে মায়ায় বাঁধে না। অচল পৃথিবী কেবলমাত্র ভালোবাসার অভিনয় করে, কিন্তু ভালোবাসে না। ওরে মায়ার জালে রাখে বেঁধে, মায়ার জালে রাখে বেঁধে, সেই মায়া ভুলতে পারি না। অচল পৃথিবী ভালোবাসে না,
অচল পৃথিবীতে কি গো, কি হলো? হ্যাঁ, ঘন্টা পড়ে গেছে। ও মা, তোরা তাড়াতাড়ি যা, ফুলকপি সরে যাবে, যা। পাবি কি পাবি না, আরে উঠে যা, তাড়াতাড়ি যা। হ্যাঁ, শুধু তো খেলি আর ল্যাটিন ভর্তি করলি না, বাঙালির সূত্র কিন্তু দুটো, হ্যাঁ, খাই আর শুই। না, আরো একটা আছে। কি বলো তো বাবা? বাঙালির হাত তিনটা, কাজ দুটি, এখন তিনটা কাজ বেড়ে গেছে, একটা কাজ বেশি হয়েছে, খাই আর শুই, মাঝে মধ্যে একটু সিরিয়াল দেখি। রাধে রাধে। আবার হাত কিন্তু তিনটা। একজন স্বামী বলে, আমি সারাদিন খেটে মরি, তুমি এমন কি করো? বলে, কেন? তুমি শুধু খাটো, আমি খাটি নাই। বলে, তুমি কি খাটো? এই দেখো আমি রান্না টান্না করলাম। হ্যাঁ, তা তো ঠিক। জল টল বইলাম। হ্যাঁ, তা তো ঠিক। গরু টরু তুললাম। না, ঠিক তো। বলে, একটা লাঠি আনি, থাম। আরে লাঠি এনে বলছে, এই তোর গরুটা তো তুই তুলি, টরুটা কি রে? রাধে রাধে। তুই অনেকগুলো কাজ বলছি, তুই প্রত্যেকটার সঙ্গে দুটো করে জুড়ে দিয়েছি। জল আর টল। জল টল কি রে? রান্না টান্না কি? দু চার গা দিতে বলছে, সকলে বলে, আমিও বলি। ওই জন্য একজন উঠতে আর একজন মা বলছে, ও সত্যি সত্যি যদি ফুলকপি সরে যাই, পালিয়ে চল। ও তোর ফুলকপি খাবি, তোর গ্যাস হবে, আর হরিনাম শুনলে তোর ক্যান্সারে যাবে। কোনটা নিয়ে চিন্তা কর। বলে, বাবু আগে খাই আইসি, তারপরে যাই, যদি সরে যায়। এইটা কিন্তু মেদিনীপুরের ধারা, যেটা আমাদের অন্য কোনো দেশে পাবে না। হরিনাম শেষে প্রসাদ দেবে। আমাদের নদিয়া হলে কোনো গল্প হবে না, হয় তোমার রাখো তো, লীলা শেষ হোক তারপর দেব। পাও পাবে, নালে গঙ্গায় ফেলে দেব। প্রসাদ পেতে গেলে ভাগ্যের দরকার হয়। প্রসাদ কোনো টাইমে ব্যবহার হয় না। কটা বাজে? এখনো মানুষে অনেকে বাড়িয়ে সিরিয়াল দেখছে, 11টা 12টার সময় খায়। তো এমন কি খাওয়া তাড়া পড়ে গেছে, তাড়াতাড়ি খেতে পালিয়ে যেতে হয়। তো তোরা যদি খাবি তাহলে তাড়াতাড়ি বল, আমি শেষ করে দিই, আমার ভালো তো। কম ডিউটি করে তো বিল পাবো। হ্যাঁ, আমি পৌঁছে গেছি, আমার খাটলেও হবে, না খাটলেও হবে। ইউটিউবে এটাও বলবে, কোনো দুঃখ নাই, কারণ আমি কাশ্মীরি আপেল। আমি অন্ধের আপেল নয়, টিকিট লাগিয়ে বিক্রি করবি, কায়দা আছে। প্রেম সে বলো, রাধা রমন কি যায়, আপন আপন কি যায়, ভক্ত আর ভগবান কি যায়। বা হয়তো ভালো লাগছে না বলে উঠে পালিয়ে যাচ্ছে, এও তো হতে পারে নাকি? যদি বলেন যে না ঠিক করে চলো বাবা, আমি আমার ঠিক করে চলে যাবো। আমি শুধু তোমাদেরকে একটা একটা করে বোঝাচ্ছি যে মানুষের কাজ হচ্ছে ভালো করে বুঝে নেওয়া, আর আমার কাজ হচ্ছে ভালো করে মানুষকে বুঝিয়ে দেওয়া। এটাই আমার কাজ। যদি শ্লোক দিয়ে পদাবলী দিয়ে গাইবো, কেউ বুঝতে পারবি না। এই জন্য বাংলায় একটা একটা করে বলে বলে যাচ্ছি। চলো, যার যেমন ভাব তারই তেমন লাভ। এখন দেখতে দেখতে সকালবেলায় যখন এই কথাগুলো বলল সাহেবের কাছে, সাহেব বলছে, মিছে তুমি আমাকে অভিনয়ের ভালোবেসেছিলে বিবেক, কারণ এতদিন আমি কোম্পানি চালিয়েছি, আমি কোনোদিন কারোর কাছে এত আসক্তি হইনি, যা আজকে তোমার কাছে আমি আসক্তি হয়ে গেছি। ঠিক তেমনি আমরাও যারা সংসার থেকে এসেছি, কোনোদিন না কোনোদিন সংসারে কথা হলে তো আমাদের একটু কষ্ট হয়, হয় না? হ্যাঁ, 364 দিন আমার কষ্ট হয়নি। ঠিক সরস্বতী পুজোর পরে যখন আমি আসবো না ফিরে আমার বাড়ি থেকে, তখনই আমার বেশি কষ্ট হয়। কারণ কত বন্ধুর সঙ্গে খেলেছি, তাদের সঙ্গে দেখা হয়, আর সকল আত্মীয়কে ফেলে দিই যখন আমাকে পালিয়ে আসতে হয়, একটু কষ্ট হয়। আবার গাড়িতে বসে গেলে কষ্টটা পালিয়ে যায়, কিন্তু ওইটুকু সময় আসতে বড়ও কষ্ট হয়। কারণ কেন জানো? আমরা তো সকলে মায়ার দাস। মায়া শব্দে মেয়ে নয়, মায়া শব্দে নারী নয়, মায়া শব্দে মমতা, মোহ। এই মোহটা, গুণময়ী মম মায়া দুরত্যয়া, এই মোহ মায়াটা চৈতন্য মহাপ্রভু ছাড়তে পারেনি। কি করে? দেখো প্রমাণটা চৈতন্য চরিতামৃতে। যখন পুরীধামে মহাপ্রভু থাকতেন, যখন পুরীধামে মহাপ্রভুকে দেখার জন্য নদিয়াবাসী যেত, তখন মহাপ্রভুদের জড়িয়ে ধরে বলতো,
বলো না আমার নদিয়াবাসী কেমন আছে? হরি বল, হরি বল। বলো না আমার মা সচী দেবী কেমন আছে? বলতে পারো আমার অভাগিনী বিষ্ণুপ্রিয়া কেমন আছে? গৌরহরি, তোমার বিষ্ণুপ্রিয়া আর নেই গো, তোমার জননীও আর নেই গো। তখন নিমাইয়ের মনটা কেমন হতো, ঠিক তেমনি আমরা প্রত্যেকে মায়ার দাস। ভগবান যদি মায়া মোহ না ভুলতে পারে তাহলে ভগবানের উপরে কি আর আমরা? দাপর যুগে ঋণ করলো, কলিযুগে পরিশোধ দিল চৈতন্য মহাপ্রভু রূপে ভগবান ব্রজের কানায়। তাহলে তিনিও তো মায়ার বদ্ধ দাস, আমরা তো ছাড়। বিবেককে জড়িয়ে কাঁদছে, কালকে তুই আসবি তো? বলে আমি আসব। এই বলে দুই বন্ধু মাথায় পুটলি নিয়ে কাঁধে ঝোলা নিয়ে চলছে, আর বিবেক হরিনাম গাইতে গাইতে চলছে গো। গুরুপ্রদে মন আছে যার, পারে যাওয়ার ভাবনা কি। আরে গুরু পদে মনে আছে যার, পারে যাওয়ার ভাবনা। ওরে সদাই থাকিবি মনানন্দী, সদাই থাকিবি মনানন্দে, ও তোর নিরানন্দ করবে কি। গুরুপদে মন আছে যার, পারে যাওয়ার ভাবনা কি। গুরু পদে মনে আছে যার, পারে যাওয়ার ভাবনা কি। আমি করব পূজা মন ফুলে, আমি অর্ঘ দিব নয়নের জলে। আমি করব পূজা মন ফুলে, অর্ঘ দেব নয়ন জলে। আবার ডাকব সদা শ্রী গুরুদেব বলে, মরণ কালে দেবে না ফাঁকি। গুরুপদে মনে আছে যার, পারে যাওয়ার ভাবনা কি। গুরু পদে মনে আছে যার, পারে যাওয়ার ভাবনা কি। আর কি করব জানো বন্ধু? মনুষ্যত্বকে বলছে কি করবি। এদিকে সাহেব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, ভোলা তো যায় না সেই সঙ্গীত, যে সঙ্গীতে মায়ার জাদু দিয়ে গেছে। বিবেক দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে সাহেব, আর বিবেক গাইতে গাইতে চলছে সাধু গুরুর, সাধু গুরুর। ওরে মনুষ্যত্ব, যদি আমি কোনোদিন ঘর বানাই, আর যদি কোনোদিন আমি মন্দির করি, আমি সেই ইট বালি দিয়ে ঘর বানাবো, আর ভালো করে বেড়া দেব, যাতে কোনোদিন দমকা ঝড়ে আমার মন্দির না ভেঙে যায়। মনুষ্যত্ব বলছে, ওরে বন্ধু তুই কি দিয়ে মন্দির করবি, কি দিয়ে বাড়ি করবি, একবার আমায় বল। তখন মনুষ্যত্বের কথা শুনে বিবেক কেঁদে কেঁদে বলছে, আমি আমি সাধু গুরু শরণ নেব, তাদের চরণ ধুলায় আমার ঘর বানাও। হরি বল, হরি বল, হৃদয় গৌর হরি বল। ইট পাথরে করলে বাড়ি ঘর ভেঙে যাবে, ওরে লোহা দিয়ে ঘর বানালে লোহার রাষ্ট্র এসে যাবে। আর যদি সাধু গুরুর চরণ ধুলিতে ঘর বানাও, এ ঘর অমর রইয়া যাবে। তার প্রমাণ ভাগবতে মাধবেন্দ্র পুরী করিয়া যায়, যার জন্য স্বয়ং গোপীনাথ ক্ষীর চুরি করে
দাঁড়াই আর দাদাজি দাদা আমি সাধু গুরু। কি রে, আর উঠবি না? প্রসাদ খেতে যাবি না? আমি সাধু গুরুর শরণ নেব, তাদের চরণ ধুলাই ঘর বানাবো। আর কি করবো জানো? আমি হরি নাম দিয়ে আমি বেড়া দিব, হরি নামে দিয়ে আমি বেড়া দেব। ওরে দমকা ঝড়ে করবে বাকি, আমি হরি নামে বেড়া দেব। আমি হরি নামে বেড়া দেব। আমি ঝড়ে করে বাকি, গুরু পদে মনে আছে যার, পারে যাওয়ার ভাবেন না। পারে যাওয়ার ভাবে নাকি? অধম কেঁদে তাই তো বলে, ডুবদের মন গুরুর চরণ তলে। আরে যত ভেবে বলে একবারে ডুবতে দিব গুরুদেব বলে। এই সঙ্গীতটা আমি শিখেছিলাম আমার গুরুদেবের কাছে, যিনি আমাকে সংস্কার করিয়েছিলেন। তিনার বাড়ি বোধহয় মেদিনীপুর, তিনি বৃন্দাবনে থাকতেন, মধুসূদন ত্রিপাঠী বাবু। আমাকে বলছে, প্রহ্লাদ আয় এদিকে আয়। ছোটবেলায় তো আমার নাম নারায়ণ ছিল, সকল নারায়ণ বলে ডাকতো, এখন সংস্কারে পরে প্রহ্লাদ হয়েছে। তা বলছে, শোন এদিকে শোন, এই গানটা ভালো করে শিখে নে, প্রতিদিন গাইবি, যত ঝড় আসুক না কেন সাইড দিয়ে পালিয়ে যাবে, তোর গায়ে লাগবে না। তা আমি যখন দেখি যে আজকে বোধহয় আমার মৃত্যুবান রেডি হয়ে গেছে, তখন আমি গুরুকে স্মরণ করে নি, গুরুদেব তুমি ছাড়া আমার কেউ নেই, তুমি একবার এসে আমাকে বলে দাও। বাহ, কালকের যে ঝড়, সে ঝড় আমার গুরুদেব বলে আমাকে পার করেছে। ওরে বাবা, সে ঝড় আপনারা কেউ কেউ হয়তো দেখেছেন, সে ঝড় মারাত্মক ঝড়। সে ঝড়ের কবলে যে পড়বে সে এমনিতে মুচড়ে মরে যাবে, নিতাই গৌরী। কিন্তু দেখতে আমাদের এমনি, আমাদের মনে হিংসা বড়। কেউ কখনো যুদ্ধক্ষেত্রে 1 ইঞ্চি দেওয়াল ছাড়বে, ঠিক তেমনি সঙ্গীতে হিংসা বেশি। আর সঙ্গীতে যদি কেউ সরল থাকে, সে কিন্তু সবকে জয় করতে পারে। হিংসায় অভিমানে মঞ্চকে জয় করা যায় না। সাধু গুরু শরণ নিবি, চরণ ধুলায় ঘর বানাবি, আবার হরি নামের বেড়া দিবি। দেখি দমকা ঝড়ে করে কি? বলে হরি নাম দিয়ে আবার বেড়া দেওয়া হয়। বলে কি করে হরি নামে বেড়া দেব? প্রমাণ তো নল রাজাকে দিয়েছিল না একটা বৈশিষ্ট্য ক্ষমতা। কি ক্ষমতা? না তুই রাম নাম যেখানে লিখবি জলে ফেললে ভেসে যাবে। যখন সাগর বন্ধন হয়েছিল, সেই সাগরে কাকে দেওয়া হয়েছিল পাথরগুলো? নল রাজাকে। নল রাজা রাম নাম লিখে দিয়ে পাথরগুলো ফেলে দিতেই তো পাথরে সেতু বন্ধন হয়ে গেল। আর সব সেতু বন্ধন করতে গিয়ে রামের বেশি সৈন্য মরেছিল। কেন? আস্তে, এই যে বাবু শোনো আস্তে। রামের সৈন্য কেন বেশি মরেছিল বলুন তো, বলতে পারবেন? হ্যাঁ? আর রাবণের সৈন্য কম মরেছিল কেন? প্রতিটা শব্দে তাদের মুখে ছিল কিন্তু রামের নাম। কাদের? রাবণের সৈন্য। রামের সৈন্যকে মারতে হবে আর রামকে মারতে হবে। তুই মারবি পরে, আগে কার নামটা নিলি? হ্যাঁ কি গো, আমি যদি মরার সময় রাম নাম ভজন করে নি, যমরাজ আমাকে মারতে পারবে? সে তো দূরে সরে যাবে। তাই দেখো রামের সৈন্যগণ তাড়াতাড়ি মরলো কেন? না, ওরা তো শুধু তার মুখে একটা কথা, রাবণকে মারবো আর রাবণের সৈন্যকে মারবো। তা একদিন বীর হনুমান ভগবানকে জিজ্ঞাসা করছে, প্রভু আমরা তোমার দাস হয়ে আমরা কেন এত সৈন্য মরে গেল আর রাবণের সৈন্য কেন কম মরল? ভগবান বলছে, আমাকে যদি কেউ প্রতিদিন তুলসী পত্র দিয়ে পুজো করে,
ঘি মাখন খেতে দেয়, আমি কি তার? এটা তুই ভাবলি কি করে? আর যে আমাকে কাঁচা লঙ্কা দিয়ে ভাত দেয়, চোখের জল দিয়ে নিবেদন করে, আমি যে তার নয়, তুই ভাবলি কি করে? দেখেছো কি ব্যাখ্যা? দেখো, এই জন্য শাস্ত্র যত পড়বেন আপনার জ্ঞান তত আরো প্রস্ফুটিত হবে। পৃথিবীর মধ্যে সবচেয়ে কোন ফুল গোবিন্দের প্রিয়? যে ফুল 5 দিন থাকে। তোমাদের এই কোলাঘাটে হয়, ওই নালাইগুলোয় হয়। কি সুন্দর গো, বসন্তকালে দেখা যায়। হ্যাঁ, পদ্ম, পদ্মে বেশি মধু আছে, এছাড়া অন্য কোন ফুলে এত বেশি মধু নাই। কিন্তু কে জানে? কালো ভ্রমর জানে পদ্মের মর্ম। গুবরে পোকা জানে কি গো? অধিক্ষ যারা গুবরে পোকা, যারা মাছ মাংস খায়, গুবরে পোকা। হ্যাঁ, গুবরে পোকা কখনো মধুর সন্ধান বা মধুর স্বাদ বুঝবে? তাহলে তোমরা যদি পালিয়ে যাও তাহলে আর এত ভালো কথা শুনতে পাবে কি করে? এই গুবরে পোকা মধু পোতার একটা ব্যাখ্যা আছে গো, বলতে হবে। ছেড়ে যাই, লীলাটা নিলয় করি নাকি? লীলাটা সমাপ্ত করি। হ্যাঁ, সেবার জন্য ব্যস্ত মরেছি রে। সেবার জন্য আপনারা ব্যস্ত হচ্ছেন? হ্যাঁ, ব্যস্ত হবেন না। নিতাই গৌর হরি বল। তাই এখন সুতপা মুনি ব্যাখ্যাগুলো শোনো ভাগবতে। যারা ত্যাগী থেকে ভোগ করে আর ভোগীদের কি বাসনাটা হয় এবার দেখো। সুতপা মুনি সারাটা জীবন ত্যাগ করে করে আসলো, মৃত্যুকালে গাছে একটা পাকা আম দেখে লোভ করলো, আর সেই আমটাকে যেই লোভ করেছে সুতপার দেহ ত্যাগ হলো, আর পোকা কীট হয়ে আমের মধ্যে বাস করলো। আর একটা চাষি, তিনি পায়খানা করে গিয়েছিল, আমটা সেই পায়খানার উপরে পড়লো। কোথায় গেল সাধনা? লোভ মানুষকে শেষ করে। দেখো, সুতপা সেই পায়খানায়, পায়খানার গন্ধ আর আম পচে গেছে, দুটো গন্ধ তো এক হয়ে গেছে, যেতে পারছে না ওখানে, তার দেহটা নিয়ে লটর পটর করছে। আর ওইখানে একটা, ওই যে একটা স্থলপদ্ম হয় না, স্থলপদ্ম দেখেন না, যেটা ওপরে হয়, স্থলে হয়, সেই পদ্ম গাছ একটা উঠেছে। এখন গোবরেও পদ্ম ফুল ফোটে, লোকে বলে না, সেই পদ্ম ফুল ফুটেছে। আর এখন কালো ভ্রমর উড়তে উড়তে সেখানে মধু খাচ্ছে আর গুনগুন করছে, ভ্রমর কইয়া গিয়া। কে কাঁদছে? ওই গোবরে পোকা কাঁদছে। শ্রীকৃষ্ণ বি ছেদে অননে আমার অঙ্গ যাই জ্বলি, কে? কালো ভ্রমর কান পেতে শুনছে, অঙ্গ যাই কে গায় এত সুন্দর গান? তখন ভোমরা বলছে, তুই কে রে, ভালো করে গা। বলে, বন্ধু আমি। তুই আমার বন্ধু? শালা নরকের কীট, তুই আমার বন্ধু? বলে, তুমি ওখানে কি খাচ্ছ? বলে, আমি মধু খাচ্ছি। বলে, তোর ওই মধু ভালো না, আমার মধু ভালো। বলে, তোর মধু ভালো, আমি কি খাচ্ছি একটু খেয়ে পরীক্ষা করে দেখ আমি কি খাচ্ছি, তারপর নালে তোরটা কালকে খাবো। না, ঠিক বলেছি, দে। এই বলে গুবরে পোকা হাঁ করেছে গান ছেড়ে দিয়ে, আর মধু পোকা কি আনন্দ দেখো। তোমরা কি গুলো খাও? তোমরা চাক ভেঙে কি খাও? মধু খাও, মধুর পায়খানা খাও, মধুর বমি খাও। আর সেটা তুমি তো খাও, তোমার বাপ খায়, তোমার ছেলে খায়, আর ভগবানও খায়। কি কি খাই আমরা? মধু পোকার কি খাই? পায়খানাটাও খাই আর বমিটাও খাই। উতলে ফেলে বলে তো জমা হয় মধু, নাকি? হ্যাঁ, আর পায়খানা করে বলে জমা হয় মধু। মধু যা খাবে তা পায়খানা, সেটাও মধু। তো এখন যেই জিহাই পড়েছে, বাবার জন্মে তো কবে খেয়েছিল স্মরণ নাই। সুতপা মুনি ঘি, মধু, দুগ্ধ এগুলো খেয়েছে, এখন তো গুবরে পোকা হয়ে নোংরা আবর্জনা খাচ্ছে। যেই একটু পড়ে গেল মুখে, অমনি পাগল হয়ে গেছে। এইবারে গাছে আস্তে আস্তে করে বেয়ে বেয়ে ওঠার চেষ্টা করছে, কিন্তু পড়ে যাচ্ছে। কেন না, তার পাপ তাকে ধরে টানছে। তোর এত লোভ, তুই ত্যাগী হয়ে আবার ভোগী হলি, তোর লোভ ভালো নয়।
টেনে আনছে, এখন বলছে ছাড় রে সমনে একটু দেখা করি তার সাথে, ছাড় রে সমন করি রে দেখা একবার তার সাথে। ওরে পালিয়ে গেলে নিশি আসবে, একা থাকবো যে রাতে, ছাড় রে সমন একটু দেখা আমি করি তার সাথে, ছাড় রে সমন করি রে দেখা একবার তার সাথে। কত নিশি কেটে গেল একবার দেখা নাই হলো, ওরে ওই যে আমার পরমে বন্ধু তাকে কি ভোলা যায়, ছাড় রে সমন একবার দেখা আমি করি তার সাথে। আরে ছাড় রে সমন একবার আমি দেখি তার সাথে। আরে ছাড় রে সমন একবার দেখি। আমি যত গুরুর সঙ্গে ঝোলা বয়েছি, গুরু প্রতিদিন একটা করে গান গাইতো, আমি কান পেতে পেতে শুনেছি। এটা আপনাদের আশীর্বাদে আমার বাবা একটা ম্যাগনেট দিয়েছে আমাকে, এটা একবার যদি শুনে নাই হয়ে গেল। হ্যাঁ, দাঁড়ারে সমন করি রে দেখা একবার তার সাথে, আরে এক ছাড় রে সমন একবার দেখা করি তার সাথে। ওরে দিন গেলে রে আসিবে সন্ধ্যা হবে না তার সাথে, দাঁড়ারে সমন করি রে দেখা একবার তার সাথে। দাঁড়ারে সমন করি রে দেখা একবার তার সাথে। আসি আসি বলে বন্ধু যদি চলে যায়, আমার সাদের জীবন ফুলের মতো শুকাইয়া রয়, বলো ঝরা ফুলের ব্যথা কে বুঝিবে গায়, ওরে বৃক্ষে পতন রয়, দাঁড়ারে সমন একটু দাঁড়া দেখা করি তার সাথে। ওরে দাঁড়ারে সমন করি রে দেখা একবার তার সাথে, ওরে দাঁড়ারে সমন করি রে দেখা একবার তার সাথে। এই গানটা শিখেছিলাম গুরুর সঙ্গে নাগাল্যান্ডে, ডিমাপুরে ওয়েস্টার রাধা গোবিন্দ মন্দিরে সন্ধ্যাবেলায় গানটা শিখেছিলাম। তখন বয়স প্রায় 14-15 বছর হবে, এখন তো বুড়োর ধারে পড়ে গেছি, তবু গান মনে আছে। কারণ যদি ভক্তি দিয়ে একবার শিখে নাও তাহলে সেটা তোমার মনে থাকবে। নিতাই গৌর হরি বল। চলো, এইবারে সেই গুবরে পোকা তো যতই উঠার চেষ্টা করে পাপ তাকে ছাড়ে না, আর যেই ভক্তি জোরে কাঁদলো আর গাইলো উনি পাপ আস্তে আস্তে করে ছেড়ে যাচ্ছে। পরের দিন সকালবেলা আবার মধু পোকা সেখানে আসছে, এসে বলে কি বন্ধু, না বন্ধু আমি তোমার সঙ্গে যাব, তুমি যা দাও তাই খাবো। বলে আমি পায়খানা দেবো, বলে তাই খাবো। না রে বন্ধু, তোকে আমি সর্বনাশ করবো না, তুই আমার পায়ে ধর, তোকে আমি মধু খাওয়াবো। এই বলে গুবরে পোকা ধরেছে কার পায়ে? মধু পোকার পায়ে। আর মধু পোকা নিয়ে গিয়ে পদ্ম ফুলের মাঝখানে ছেড়ে দিয়েছে। কি গো, দেখবেন নতুন যদি কেউ বাবাজি হয় সে কতবার যে চান করবে আর কতবার যে শৌচ হবে ঠিকানা নাই। 6 মাস যাওয়ার পরে এমন ঠান্ডা লাগবে সে ভগবানকে ভুলে গিয়ে নামের মালা শিখাই তুলে দেবে। রাধে রাধে। কিন্তু ইয়ে গুবরে পোকা ছাড়ে নাই, মধুর চাকে যেই পদ্ম ফুলের মধু পেয়েছে সে আর খাওয়া শুরু করেছে। কিন্তু মধু পোকা বলে গেল, বন্ধু সাবধান, সূর্য অস্তাচলের পূর্বে তুমি এই মধুর সঞ্চয় থেকে তুমি পাতার মধ্যে চলে যাবে, এই ফুলের মধ্যে থাকবে না, কারণ ফুল যদি একত্র হয়ে যায় তোমার মৃত্যু হয়ে যাবে। মধু পোকার কথাটা শোনার পরে এখন গুবরে পোকা এমন মধু খাওয়া শুরু করেছে, সূর্যদেব অস্তাচলে যাওয়ার মুখে ইয়ে বলে মরণ হয় ভালো, ইয়ে মধু ছেড়ে আমি আর যাবো কে বলি। রাধে রাধে। এখন মধু পোকার মতো কথা শুনলো না,
গুবরে পোকা মধু ফুলের ভেতরে থেকে গেল। আর পরের দিন বাবাজি ওই ফুল তুলে নিয়ে পুষ্প শুদ্ধি করে গোবিন্দের চরণে দিয়ে দিল। কি হলো? কোথায় গেল গুবরে পোকা? হ্যাঁ, এই হচ্ছে প্রহ্লাদের ছোট ছোট ট্যাবলেট। জানো, যত বসবি তত ভালো জিনিস পাবি। দাঁড়া রে সমন, একটু দাঁড়া, দেখা করি তার সাথে। ওরে দিন পুরালে আসবে সন্ধ্যা, একলা থাকবো যে রাতে। দাঁড়া রে সমন, একটু দাঁড়া, দেখা করি তার সাথে। দাঁড়ান দাই গৌর হরিব, প্রেম সে বলে রাধা রানী কি। এইবারে তো হয়ে গেল। আর ছোট বন্ধু আগে চলে আর মনুষ্যত্ব পেছনে চলে। এখন চলতে চলতে ঠিক গ্রামকে একটু বাকি আছে, একটা বন, আর বনের পরে একটা পথ, পথের পরে একটা নদী, নদীর পরে গ্রাম। তখন বলছে একটা দাঁড়া, একটা কথা বলি না। কি না, আজকে আমার বড় খিদে পেয়েছে, বিবেক তুই একটু ফল জল নিয়ে আমরা খাই। বলে বন্ধু দাঁড়া, এই টাকার বস্তা যদি কেউ দেখে নেয় তুই মরে যাবি। টাকা প্রাণ, আবার টাকাই প্রাণ যায়। টাকা না হলে যেমন জীবন বাঁচে না, আবার অধিক টাকা হলে তোমার প্রাণ চলে যাবে। এক কাজ কর, লতা পাতা ঢাকিয়ে দিয়ে বিবেক গেল ফল আর জল আনতে। নিয়ে এসে দুই বন্ধু খাওয়া দাওয়া করে বিশ্রাম করেছে। এখন মনুষ্যত্ব বলছে বন্ধু তুই ঘুমা, আমি জেগে আছি, আবার তুই জাগবি, আমি ঘুমাবো। ঠিক আছে। এই বলে বিবেক তো একটু ঘুমিয়ে পড়েছে। আর তখনই মনুষ্যত্বের মধ্যে একটা ভাব প্রকাশ হলো। কি ভাব? না, যদি আমি এই সময় আমার বিবেকটাকে মেরে ফেলি, তাহলে কিন্তু এর টাকার বস্তাটা আমি পাবো। কিন্তু কি দিয়ে মারবো? সে তো আমার বন্ধু। বিবেক বলছে ও তোর বন্ধু না। আর একজন বলছে চাচা আপন প্রাণ বাঁচা, এখন পেয়েছি, এখন বাঁচ, পরে চিন্তা পরে করবি। কাছে একটা বড় পাথর ছিল, আর সেই পাথর নিয়ে এসে অমনি মাথার উপর থেকে আছাড় দিলেন মনুষ্যত্ব বিবেকের বুকের উপরে। যেই আছাড় দিল, ঝটপট করতে করতে রক্ত রাঙা হয়ে গেল বৃক্ষতলার মাটি, ভেঙে চৌচির হয়ে গেল দেহখানা। আর বিবেক নয়ন জলে ছটপট করছে, বলছে বন্ধুরে তুই কি করিলি, কি করিলি, কি করিলি। বিবেক বলছে বন্ধু তুই কি করলি রে? আমি জীবনে মাকে দেখিনি, বাবাকেও দেখিনি, অনেক কষ্টে আমি বড় হয়েছিলাম। আজকে তোর স্নেহ, তোর ভালোবাসায় আমি সবকিছু ভুলে গিয়েছিলাম। তোর যদি টাকার প্রয়োজন ছিল তুই তো আমাকে বলতে পারতিস। তুই আমায় মারবি বলে কি আমার সঙ্গে বন্ধুত্ব করেছিলি? ছটপট করছে বন্ধুরে, তুই আমাকে এখন মেরে দিলি তো আমি আবার তোর সঙ্গে দেখা করতে আসবো না। বিবেক চলে গেল। মনুষ্যত্ব চিন্তা করলো যদি এই পথে কোনো গ্রামের মানুষ আসে তাহলে প্রমাণপত্র হবে, পাথরটা তো আমি ধরেছি, এর চিহ্ন আমি কিছু রাখবো না। বন থেকে কাষ্ঠ কুড়িয়ে নিয়ে এসে আগুন দিয়ে দিল। বাস্তব আর শাস্ত্র দেখো মিলিয়ে, প্রমাণ সব শেষ। নিল সেই টাকার বস্তা, মনুষ্যত্ব চলে গেল বাড়ি। এক বস্তা টাকা রেখে দিয়ে
আবার আসলো, দুটো বস্তা তো একসঙ্গে নিয়ে যেতে পারে না। টাকার বস্তায় হাত দিতে দৈব নিয়ে বিবেক বলছে, বন্ধু তুই তো আমাকে মেরে ফেলেছিস, যদি বাঁচবি এই টাকাটা নিয়ে যাস না। বলে তুই তো মরে গেছিস, সরে গেছে, পালা, আমি নিয়ে যাচ্ছি, তুই কি করবি কর। মনুষ্যত্ব টাকা নিয়ে গেলেন, আর মনুষ্যত্ব বাড়ি গেছে দেখে পরের দিন সকালবেলা অনেকে ছুটে এসছে গ্রামের মানুষ তার সঙ্গে দেখা করবে বলে। আর বলছে মনুষ্যত্ব তুমি এলে, তোমার বন্ধু বিবেক। বিবেক? কে বিবেক? কিসের বিবেক? কার বিবেক? আর তুমি তোমার বন্ধু বিবেক? আমার বন্ধু বিবেক? বলে ওই যে যার মা বাবা ছিল না। হ্যাঁ আমার সঙ্গে দেখা হয়েছিল বৃন্দাবনে। আর তো আমি জানি না আজকে কত বছর হয়ে গেল। ও বাবা, না আমার ভুল তাহলে। এই বলে মনুষ্যত্ব একটা কারখানা বানালো, কারখানাটার নাম দিল প্রাণ। আমরা সকলে ছোটবেলায় পড়েছি জলের আরেক নাম জীবন, কিন্তু সেটা ঘুরিয়ে নাম দিল জলের আরেক নাম প্রাণ। জল কোম্পানি করলো, আর সেই জল কোম্পানিতে গ্রামের অনেক মানুষ কাজ করা শিখলো, অনেক মানুষ কাজ পেল, মায়েরা, ভাইয়েরা, বোনেরা, দিদিরা কাজ পেল। দেখতে দেখতে মনুষ্যত্ব আরো একটা কোম্পানি করে ফেললেন। টাকায় টাকা বাড়ে তো। তারপর জল বিক্রি টাকা মানে কত টাকা, খরচ তো বেশি নেই, লাভটা বেশি। তো গ্রামের মানুষ চিন্তা করে একটা সুকন্যা দেখে ওই মনুষ্যত্বের বিবাহ দিলেন। আর বিবাহ হওয়ার পরে আনন্দে দিন কাটে, রাত কাটে। একদিন ঋতুবতী হলো, আর রতি প্রদান করলো মনুষ্যত্ব, আর মনুষ্যত্বের স্ত্রী গর্ভবতী হলো। আর যেই গর্ভবতী হয়েছে প্রতিদিন মাছ চিংড়ি আনে, কিন্তু মনুষ্যত্বের স্ত্রী মাছ চিংড়ি খায় না। প্রতিদিন গোবিন্দকে ভোগ নিবেদন করে প্রসাদ পায়, কারণ বিবেক বৈচিত্র্য তার মধ্যে তো এসে গেছে। একদিন, দুই দিন, এক মাস, 2 মাস করতে করতে আমাদের ঘরে সাধ দেওয়া হয় তো, সাধ ভক্ষণ গো, সাধ দেওয়া হয় কবার মা? একবার।